আসসালামু আলাইকুম। লিজেন্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আমাদের যে অনলাইন এক্সাম ব্যাচ চলতেছে, তো ওখানে হচ্ছে আজকে আমরা বায়োলজি 2 সলিউশন করব, ঠিক আছে। তো প্রথমে আমরা এমসিকিউ সলভ করি। তো এমসিকিউ এর প্রথম কোশ্চেন ছিল যে হচ্ছে কোনটিতে মেরোজাইগোট সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে কোনটিতে মেরোজাইগোট সৃষ্টি হয়। আচ্ছা, মেরোজাইগোট কি এটা আমরা দেখে নিই। তো দেখো, ব্যাকটেরিয়াতে কি হয়, ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আর একটা ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার মধ্যে থাকে হচ্ছে জেনেটিক্যাল বস্তু, এইখানেও থাকে জেনেটিক্যাল বস্তু। তো এই দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে এরকম একটা সরু নালিকা সৃষ্টি হয়, ঠিক আছে। তো ধরলাম এই ব্যাকটেরিয়া থেকে এখানে হচ্ছে জেনেটিক বস্তু যাতায়াত করবে, তাহলে এখান থেকে এই জেনেটিক বস্তুটা এখানে চলে আসলো, ঠিক আছে। এবং এই জেনেটিক বস্তুটা এটার সাথে যুক্ত হবে, তাহলে এখানে জেনেটিক বস্তুটা চলে গেল। যেহেতু এখানে জেনেটিক বস্তু নাই, আস্তে আস্তে কী হবে, এই কোষটা মরে যাবে। তাহলে দেখো, একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়ার সাথে এভাবে যুক্ত হয়ে একটা ব্যাকটেরিয়া মরে যাবে, আরেকটা ব্যাকটেরিয়াতে জেনেটিক বস্তু যুক্ত হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে মেরোজাইগোট, ঠিক আছে। তো মেরোজাইগোটে কিন্তু হচ্ছে এখানে কি হয়, ব্যাকটেরিয়ার সংখ্যা হ্রাস হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনটিতে মেরোজাইগোট সৃষ্টি হয়? উত্তর হচ্ছে খ, ব্যাকটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, ঠিক আছে। আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপশন, তো আমরা ট্রান্সক্রিপশন মানে কি জানি? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে যে যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে। কিন্তু যে সমস্ত আরএনএ ভাইরাস আছে, যে সমস্ত আরএনএ ভাইরাস আছে সেখানে কি থাকে, আরএনএ থাকে না। তো যে সমস্ত আরএনএ ভাইরাস আছে সেগুলোতে কি হয়, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, অর্থাৎ উল্টা, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ঠিক আছে। তো আরএনএ থেকে ডিএনএ এটা উল্টা হলো, এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তো রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় ঘটে, সেটা হচ্ছে আরএনএ ভাইরাসে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আরএনএ ভাইরাস বলছি, তাহলে অপশনের মধ্যে দেওয়া আছে এইচআইভি, টিআইভি, ভ্যারিওলা ভাইরাস, টি2ফেস। তো এখানকার মধ্যে কোনটা হচ্ছে আরএনএ ভাইরাস, সেটা হচ্ছে এইচআইভি, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে ক, এইচআইভি। ওকে, এখন হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে যে পেঁপের রিং স্পট রোগের বাহককে, ঠিক আছে। তো পেঁপের রিং স্পট রোগের বাহক হচ্ছে অ্যাফিড। এটা তো খুবই সহজ একটা প্রশ্ন, অ্যাফিড। তো বাকি অপশনগুলো দেখো, বাকি অপশনগুলোর মধ্যে খ নম্বর অপশনে আছে হচ্ছে অ্যানোফিলিস। অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর বাহক। কিউলেক্স মস্কুটো হচ্ছে ফাইলেরিয়া রোগের বাহক। এবং এডিস হচ্ছে ডেঙ্গু রোগের বাহক। ওকে, তাহলে পেঁপের রিং স্পট রোগের বাহক হচ্ছে অ্যাফিড, উত্তর হচ্ছে ক। ওকে, এরপরে 4 নম্বর বলছে যে ম্যালেরিয়ার জীবাণুর কোন দশাটি মানুষের লোহিত রক্তকণিকায় পাওয়া যায় না। তো লোহিত রক্তকণিকার যে দশা, সেখানে কি কি পাওয়া যায়? সেখানে পাওয়া যায় হচ্ছে ট্রপোজয়েড পাওয়া যায়। তারপরে সেখান থেকে পাওয়া যায় হচ্ছে সিগনেট রিং পাওয়া যায়, সিগনেট রিং। তারপরে হচ্ছে সাইজন পাওয়া যায়। এই সাইজন থেকে পরবর্তীতে হচ্ছে গ্যামেটোসাইট তৈরি হয়, ঠিক আছে। আমি খুবই সংক্ষেপে দেখাইলাম আর কি, খুবই সংক্ষেপে, এবং সেটা হচ্ছে আবার চক্রের মাধ্যমে ট্রপোজয়েড তৈরি করতে পারে, খুবই সংক্ষেপে দেখাইলাম। তাহলে এটা হচ্ছে লোহিত রক্তকণিকার দশা। তাহলে লোহিত রক্তকণিকার দশায় ট্রপোজয়েড আছে, সিগনেট রিং আছে, সাইজন, গ্যামেটোসাইট আছে। তাহলে এখানে কোনটা নাই তাহলে? আচ্ছা, মেরোজয়েডও কিন্তু থাকে এখানে, গ্যামেটোসাইট থেকে মেরোজয়েডও তৈরি হতে পারে, ঠিক আছে, মেরোজয়েডও তৈরি হতে পারে। তাহলে কোনটা নাই, সেটা হচ্ছে ক্রিপ্টোজয়েড। তাহলে উত্তর হচ্ছে 4-এর খ, ঠিক আছে। আচ্ছা, এরপর 5 নম্বর বলছে যে ম্যালেরিয়া জীবাণু কোন পর্বের অন্তর্গত। খুবই সহজ একটা কোশ্চেন, মুখস্থ কোশ্চেন। তাহলে ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া পর্বের অন্তর্গত, ঠিক আছে। তাহলে 5-এর হচ্ছে ক। ওকে, আচ্ছা, এরপরে 6 নম্বর বলছে যে অচল রেণুর উদাহরণ কি, ঠিক আছে। অচল রেণু কাদের বলা হয়? তো যে সমস্ত রেণুতে হচ্ছে তোমার ফ্লাজেলা থাকে না, ঠিক আছে, তারা হচ্ছে অচল রেণু। যদি ফ্লাজেলা থাকে, ধরো যে এটা হচ্ছে একটা রেণু, এখানে যদি ফ্লাজেলা থাকে, তাহলে সেই ফ্লাজেলা থাকলে ওই রেণুটা হচ্ছে চলাচল করতে পারে ফ্লাজেলা নাড়ানোর মাধ্যমে। কিন্তু যেখানে ফ্লাজেলা থাকে না, তারা তো হচ্ছে নড়তে পারে না, তারা হচ্ছে অচল রেণু। তো অচল রেণুর উদাহরণ হচ্ছে মাইক্রোস্পোরা, ঠিক আছে। এটা হচ্ছে আসলে মুখস্থ উত্তর, সেটা হচ্ছে মাইক্রোস্পোরা, বাকি সব হচ্ছে চলরেণু। তাহলে 6-এর হচ্ছে ঘ। আচ্ছা, এরপরে 7 নম্বর বলছে যে কোনটি সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য, ঠিক আছে। আচ্ছা, বলছে সবুজ শৈবাল। আচ্ছা, তাহলে এটা তো খুবই সহজ একটা প্রশ্ন, যে হচ্ছে আমরা জানি সবুজ উদ্ভিদ যে খাদ্য তৈরি করে, কোন ধরনের খাদ্য তৈরি করে? কার্বোহাইড্রেট বা শর্করা, তাই না? তাহলে সবুজ শৈবালও কিন্তু তার ব্যতিক্রম না,
কারণ সবুজ শৈবাল যেহেতু সে সবুজ, তাহলে সে কী করবে? কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করবে। তাহলে 7-এর অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ শর্করা। এরপর 8 নম্বর প্রশ্ন বলছে যে ইউরেথ্রিক্সের কোষ প্রাচীরের অন্তঃস্তরটি কী দিয়ে গঠিত? আচ্ছা, ইউরেথ্রিক্স হচ্ছে এক ধরনের শৈবাল, তাই না? তো এই প্রশ্নটা যদিও হচ্ছে আবুল স্যারের বই থেকে করা হয় নাই। তো ধরো এটা হচ্ছে যদি একটা ইউরেথ্রিক্স হয়, তো ইউরেথ্রিক্সের যে ভেতরের যে আবরণীটা এটা হচ্ছে পাতলা, কিন্তু বাইরে যদি কোনো আবরণী থাকে এই আবরণীটা হচ্ছে পুরু, ঠিক আছে? তো তোমরা খেয়াল করে দেখবা যেখানে হচ্ছে পুরু আবরণী থাকে সেটা কি হয়? সেটা হচ্ছে পেকটিন বা লিগনিন দিয়ে গঠিত হয়, ঠিক আছে? পেকটিন বা লিগনিন। কিন্তু যে প্রাচীরটা হচ্ছে পাতলা হয় সেটা কী দিয়ে গঠিত হয়? সেটা হচ্ছে সেলুলোজ দিয়ে গঠিত। তাহলে যদি ইউরেথ্রিক্সের অন্তঃস্তর যদি পাতলা হয় তাহলে সেটা কী দিয়ে গঠিত হবে? সেলুলোজ দিয়ে গঠিত হবে, সেলুলোজ, ঠিক আছে? তাহলে বলছে যে ইউরেথ্রিক্সের কোষ প্রাচীরের অন্তঃস্তর কী দিয়ে গঠিত? সেটা হচ্ছে সেলুলোজ। উত্তর হচ্ছে খ, ঠিক আছে? এরপর হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর প্রশ্ন বলা আছে যে কোনটি দ্বারা গোলালুর বিলম্বিত দশা রোগ হয়, ঠিক আছে? আচ্ছা, গোলালুর বিলম্বিত দশা রোগ, তো গোলালুর বিলম্বিত দশা রোগ বা লেড ব্লাইট রোগ, গোলালুর লেড ব্লাইট রোগ এটা হয় হচ্ছে ফাইটোপথরা ইনপেস্টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে গোলালুর বিলম্বিত দশা। কিন্তু যদি প্রশ্নের মধ্যে থাকতো যে হচ্ছে ধানের দশা রোগের জীবাণুর নাম কি, ধানের যদি বলতো তাহলে সেটা হচ্ছে জ্যান্থোমোনাস ওরাইজি, ঠিক আছে? আচ্ছা, তো এটা মনে রাখা কিন্তু সহজ। কিভাবে? আমরা জানি ধানের বৈজ্ঞানিক নাম কি? ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা স্যাটিভা, তাই না? তাহলে এখানে ওরাইজা কথাটা আছে, তাহলে এখান থেকে কিন্তু মনে রাখা যায়, ঠিক আছে? তো প্রশ্নে বলা ছিল যে হচ্ছে কোনটি দ্বারা গোলালুর বিলম্বিত দশা হয়, সেটা হচ্ছে ফাইটোপথরা। তো ফাইটোপথরা অপশন হচ্ছে খ, 9 হচ্ছে খ। ওকে, এখন হচ্ছে 10 নম্বর অপশন। 10 নম্বরে বলা আছে যে লাইকেনের থ্যালাস হলো, তো লাইকেনের থ্যালাস হচ্ছে 5 ধরনের হতে পারে। তো ল্যাপ্রোস, ক্রাস্টোস, ফোলিওস, ফ্রুটিকোস এবং সূত্রাকার, ঠিক আছে? এই 5 ধরনের হচ্ছে লাইকেনের থ্যালাস। কিন্তু অপশনের মধ্যে দেওয়া আছে 3টা। কী কী দেওয়া আছে? ক্রাস্টোস, ফোলিওস এবং ফ্রুটিকোস। তার মানে 3টাই হচ্ছে লাইকেনের থ্যালাস। তার মানে 1, 2, 3, অর্থাৎ উত্তর ঘ, অর্থাৎ 10-এর ঘ হচ্ছে উত্তর। এরপর আমরা চলে আসি 11 নম্বর। তো 11 নম্বরে বলছে যে বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? তো রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্তকরণের জন্য 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে ডিএনএ প্রোব, ঠিক আছে? ডিএনএ প্রোব। আর একটা হচ্ছে পিসিআর, ঠিক আছে? তো পিসিআর এর নাম তোমরা হয়তো শুনে থাকবে, কারণ করোনা ভাইরাস যেটা চলতেছে এখন, তো করোনা ভাইরাস শনাক্তের জন্য কিন্তু এই পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে? পিসিআর এর পূর্ণরূপ হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন। এই 2 পদ্ধতি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়। কিন্তু অপশনে দেওয়া আছে শুধুমাত্র ডিএনএ প্রোব, সেটা হচ্ছে খ নাম্বার অপশন। তাহলে উত্তর হচ্ছে 11-র খ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে 12 নম্বর। তো 12 নম্বরে বলছে যে বিভিন্ন জীবস্তরের মধ্য দিয়ে খাদ্য শক্তির প্রবাহকে কি বলে? তো এটা হচ্ছে একটু কনফিউজিং, ঠিক আছে? এটা যদি আগে থেকে না জানা থাকে তাহলে কিন্তু তোমরা উত্তর করতে পারবে না। বিষয়টা হচ্ছে যে বলছে জীবস্তরের মধ্য দিয়ে খাদ্য শক্তির প্রবাহ। মনে করো যে এটা হচ্ছে একটা উৎপাদককে খাবে হচ্ছে প্রথম স্তরের খাদক, তারপরে সেটা হচ্ছে দ্বিতীয় স্তর, তারপরে তৃতীয় স্তর, তারপরে যদি সর্বোচ্চ কোনো খাদক থাকে সে খাবে। তাহলে দেখো এই উৎপাদক থেকে এই প্রথম স্তরের খাদকে যে শক্তিটা প্রবাহ হইল, মনে করো যে 100 কেজি খাবার সে খাইলো, 100 কেজি শক্তিটা সে পাইলো, ঠিক আছে? এই যে 100 কেজি যে প্রবাহ বা এই 100 কেজি শক্তির যে প্রবাহ, এটাকে বলা হচ্ছে ট্রফিক লেভেল। এটা কি বলা হয়? ট্রফিক লেভেল। কিন্তু এই যে দেখো উৎপাদক থেকে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর, তারপরে তৃতীয় স্তর, তারপর সর্বোচ্চ স্তর, এই যে পুরাটাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে? তাহলে খাদ্য শৃঙ্খল আর ট্রফিক লেভেলের মধ্যে কিন্তু একটু ঝামেলা হইতে পারে। তাহলে ট্রফিক লেভেল হচ্ছে যে ধরো প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে, প্রথম স্তরে একটা খাদককে দ্বিতীয় স্তরে একটা খাদক খাওয়ার পরে যে শক্তিটা যে প্রবাহ হইলো, এই শক্তির প্রবাহটাকে বলা হচ্ছে ট্রফিক লেভেল। তাহলে প্রশ্নের মধ্যে বলা আছে যে বিভিন্ন জীবস্তরের মধ্য দিয়ে খাদ্য শক্তির প্রবাহকে কি বলে? তাহলে উত্তর হচ্ছে কিন্তু ট্রফিক লেভেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে 12-র খ। 13 নম্বর ছিল হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে যে ইনসুলিন অগ্নাশয় থেকে তৈরি হয়, আমরা জানি।
এটি একটি হরমোন, অন্যদিকে ইন্টারফেরন হচ্ছে প্রোটিনের একটা ক্ষুদ্র গ্রুপ। তো বলছে যে অপশনের মধ্যে যে প্রোটিনটা দেওয়া আছে অর্থাৎ ইন্টারফেরন, এই প্রোটিনটি কোনটির আক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয়, অর্থাৎ ইন্টারফেরন কোনটির আক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়। তো যখন কোনো একটা ভাইরাস আমাদের দেহকে আক্রমণ করে, ধরো যে আক্রমণ করে এই কোষটাকে সে আক্রমণ করলো, এখানে হচ্ছে ভাইরাসটা এসে আক্রমণ করলো, ঠিক আছে, এখানে ভাইরাসটা আসলো, এখানে ভাইরাসটা আসলো, এই ভাইরাসটা এখানে আসলো এই কোষে। তো আশেপাশেও তো কোষ আছে, তাই না, আশেপাশে ভালো কোষ আছে। তো ইন্টারফেরন এই কোষটা কি করবে, এই কোষটা হচ্ছে এই ভাইরাসকে মেরে ফেলার জন্য ইন্টারফেরন ক্ষরণ করবে। ইন্টারফেরন দিয়ে কী করবে, সে ভাইরাসটাকে মেরে ফেলবে, প্লাস সে হচ্ছে ইন্টারফেরনটা ক্ষরণ করে যে আশেপাশের যে কোষগুলো আছে এই আশেপাশের কোষগুলোকেও সে রক্ষা করবে, ঠিক আছে। তাহলে ইন্টারফেরন কোনটির আক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে ভাইরাস, ঘ। এরপর 14 নম্বর প্রশ্ন বলা আছে যে হচ্ছে উদ্দীপকের যৌগ দুটি কৃত্রিমভাবে তৈরি হয় কিসের মাধ্যমে, ঠিক আছে। তাহলে উদ্দীপকের যৌগ দুটি হচ্ছে ইনসুলিন আর হচ্ছে ইন্টারফেরন। এটা তৈরি হয় হচ্ছে অপশন এ, 1 দেওয়া আছে জৈব প্রযুক্তির মাধ্যমে, 2 দেওয়া আছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে, 3 দেওয়া আছে ডিএনএ সংরক্ষণ থেকে। তাহলে বোঝাই যাচ্ছে অপশন 1 আর 2 অর্থাৎ জৈব প্রযুক্তির মাধ্যমে এটা তো অবশ্যই হবে, আর রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে তো এটা তৈরি করা হয়। তাহলে 1 আর 2 অর্থাৎ উত্তর ক। এরপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলা আছে যে লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদ কী দ্বারা বায়ু গ্রহণ করে। আচ্ছা, লবণাক্ত মাটিতে জন্মানো উদ্ভিদ কারা, যারা হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ, তাই না। তো ম্যানগ্রোভ অঞ্চলে কি হয়, ওখানে তো সবসময় লবণাক্ত পানি দ্বারা গাছগুলা হচ্ছে, গাছের যে শিকড়গুলো ঢাকা থাকে, ঠিক আছে। ওরা কি করে, ধরো যে এটা যদি গাছ হয়, এটা যদি মাটি হয়, তো এই শিকড়গুলা কী করে, এরকম উপরে চলে আসে, উপরে এসে এরকম করে কতগুলা মূল তৈরি করে, ঠিক আছে। এই মূলগুলোকে বলা হচ্ছে শ্বাসমূল, ঠিক আছে। এগুলোর মাধ্যমে সে হচ্ছে অক্সিজেন গ্রহণ করে, শ্বাসমূল বা নিউমেটোফোর। তো নিউমেটোফোর, তাহলে এই নিউমো কথাটার মানে কি, নিউমো কথাটার মানে হচ্ছে বাতাস, ঠিক আছে। এই নিউমো কথাটার মানে হচ্ছে বাতাস বা শ্বাসমূল, যেহেতু অক্সিজেন গ্রহণ করে। তাহলে উত্তর হচ্ছে 15 গ, নিউমেটোফোর। ওকে, এরপরে 16 নম্বর। তো 16 নম্বর বলছে যে উদ্ভিদে পানির অভাব দেখা দিলে কোনটি নিঃসৃত হয়। আচ্ছা, উদ্ভিদে যখন পানির অভাব দেখা দেয় তাহলে উদ্ভিদের মধ্যে তো এমনি পানি কম, তাই না। কিন্তু এই অভাব মানে পানির অভাব থাকা সত্ত্বেও যদি পানি বের হয়ে যায়, অর্থাৎ প্রস্বেদন প্রক্রিয়া যদি পাতা থেকে বের হয়ে যায় মানে, তাহলে সেটাও কি হবে, উদ্ভিদের জন্য খুবই একটা খারাপ একটা অবস্থা হবে, তাই না। এই অবস্থা প্রতিরোধের জন্য মনে করো যে এই পাতার মধ্যে এই হচ্ছে একটা পত্ররন্ধ্র, ঠিক আছে। তো তখন কি হবে, এই পাতার যে কোষগুলো আছে এই কোষগুলো থেকে নিঃসৃত হবে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাসিডটা ক্ষরণের মাধ্যমে তখন এই পত্ররন্ধ্রটাকে বন্ধ করে দেবে, ঠিক আছে, পত্ররন্ধ্র এটা বন্ধ করে দেবে, ঠিক আছে। তাহলে পত্ররন্ধ্র যখন বন্ধ হয়ে যাবে তাহলে অতিরিক্ত পানি বের হতে পারবে না প্রস্বেদনের মাধ্যমে, অর্থাৎ পানির অভাব দেখা দিলে কোনটি নিঃসৃত হয়, সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, উত্তর হচ্ছে গ। ওকে, এরপরে 17 নম্বর বলছে যে কোনটি ইনসিটু সংরক্ষণ। আচ্ছা, ইনসিটু মানে কি, ইনসিটু মানে হচ্ছে যে যদি কোনো একটা উদ্ভিদের প্রাকৃতিক অঞ্চল, মনে করো যে সুন্দরবন একটা হচ্ছে উদ্ভিদের একটা প্রাকৃতিক অঞ্চল, তো সুন্দরবনের একটা নির্দিষ্ট একটা জায়গাকে আমি হচ্ছে একটা সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করলাম, ঠিক আছে। যে ওই এলাকায় হচ্ছে কেউ ওখানে প্রাণী মারতে পারবে না, ঠিক আছে, ওখানে গেলে হচ্ছে প্রাণীকে ক্ষতি করতে পারবে না। তাহলে সুন্দরবনের প্রাকৃতিক অঞ্চলে আমি কি করলাম, ওই উদ্ভিদ বা প্রাণীগুলোকে সংরক্ষণ করলাম। তাহলে যদি প্রাকৃতিক পরিবেশে যদি জীববৈচিত্র্য সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় ইনসিটু। ইন মানে কি, ইন মানে হচ্ছে মধ্যে, মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই যদি সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে ইনসিটু। তো ইনসিটু সংরক্ষণ কী কী হতে পারে, যেমন হচ্ছে ইকো পার্ক, তারপর হচ্ছে জাতীয় উদ্যান, এগুলা হচ্ছে সব হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। তাহলে অপশনের মধ্যে কী দেওয়া আছে, অপশনের মধ্যে দেওয়া আছে ঘ নাম্বার ইকো পার্ক দেওয়া আছে, তাই না। যেমন হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক, ঠিক আছে, তারপর মধুপুরের ইকো পার্ক, এই যে ইকো পার্কগুলো এগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণ, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে 17 ঘ। ওকে, আচ্ছা, এরপরে বলছে যে উপকূলীয় উদ্ভিদ হলো, তাহলে উপকূলীয় উদ্ভিদ কারা, যারা হচ্ছে ম্যানগ্রোভ অঞ্চল অর্থাৎ সুন্দরবনের। তো সুন্দরবনের উদ্ভিদ হচ্ছে অপশনের মধ্যে দেওয়া আছে কেওড়া, গেওয়ার, চাপালিশ। তো কেওড়া আর গেওয়া হচ্ছে উপকূলীয় অঞ্চলের উদ্ভিদ, কিন্তু চাপালিশ হচ্ছে
তোমার সবুজ বা চিরসবুজ অঞ্চলের উদ্ভিদ, ঠিক আছে। তাহলে অপশন 1 আর 2 অর্থাৎ ক, 18 ক। এরপর 19 নাম্বার বলছে যে কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলে দিন ও রাত সমান থাকে, ঠিক আছে। তো দিন ও রাত সমান থাকে হচ্ছে, এটা মুখস্থ একটা কোশ্চেন, এটা থাকে হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল, ঠিক আছে। তাহলে অপশন হচ্ছে খ। লাস্ট প্রশ্ন হচ্ছে সুপার রাইসে কোন ভিটামিন থাকে। তো সুপার রাইস কি, এটা আমাদেরকে বুঝতে হবে। সুপার রাইস হচ্ছে যে আমাদের এই সেই অঞ্চলে দেখা যায় যে মানুষের রাতকানা হয়, তো রাতকানা হয় হচ্ছে ভিটামিনের অভাবে। তো আমরা সবচেয়ে বেশি কী খাই, ভাত। তো বিজ্ঞানীরা চিন্তা করলো যে ভাতের মধ্যে যদি ভিটামিনে প্রবেশ করায় দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের আর রাতকানা রোগ হবে না। তো বিজ্ঞানী আই পোট্রিকাস নামক একজন বিজ্ঞানী তিনি কী করলেন, এই ধানের মধ্যে ভিটামিন এ এর জিন ঢুকাই দিলেন, ঠিক আছে। ভিটামিন এ এর জিন ঢুকাই দিলেন, তখন কি হবে, ধানের মধ্যে ভিটামিন এ উৎপন্ন হবে এবং আমাদের রাতকানা রোগ হবে না। তাহলে সুপার রাইসে কোন ভিটামিন থাকে, ভিটামিন এ, অপশন ক। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বায়োলজি 2 এর এমসিকিউ সলিউশন। তাহলে এখন আমরা বায়োলজি এক্সাম 2 এর সিকিউ কোশ্চেন সলভ করব। সিকিউ এর দেখো প্রথম নম্বর প্রশ্নে তোমার উদ্দীপক দেওয়া আছে সিগনেট্রি, তারপর হচ্ছে এ দেওয়া আছে, সেখান থেকে সাইজন তৈরি হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা ক আর খ সলিউশন করি। প্রথমে হচ্ছে ক। তো কয় বলা আছে যে ক্যাপসোমিয়ার কি, ঠিক আছে। আচ্ছা, তো ক্যাপসোমিয়ার এই প্রশ্নে বলা আছে ভাইরাস থেকে। ধরো এটা হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে ভাইরাস। তো ভাইরাস কি নিয়ে গঠিত, ভাইরাস হচ্ছে জেনেটিক বস্তু অর্থাৎ ডিএনএ বা আরএনএ, ধরলাম এটা হচ্ছে ডিএনএ বা আরএনএ, ঠিক আছে। আর বাইরে থাকে হচ্ছে এই যে বাইরে, এটা হচ্ছে ক্যাপসিড, ঠিক আছে। এই ক্যাপসিড আবার কতগুলো সাব ইউনিট দিয়ে গঠিত, কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপসিড, ক্যাপসিড কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত। এই ক্যাপসিডের সাব ইউনিটকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার, ঠিক আছে। তাহলে ক্যাপসোমিয়ার কি, ক্যাপসোমিয়ার হচ্ছে যে ভাইরাসের বাইরে যে আবরণ থাকে ক্যাপসিড, এই ক্যাপসিডের সাব ইউনিটকে ক্যাপসোমিয়ার বলা হয়। ওকে, এরপর খ নম্বর প্রশ্ন হচ্ছে ভাইরাসকে অকোষীয় উপাদান বলা হয়। তো খুবই সহজ একটা প্রশ্ন, ভাইরাসকে কেন অকোষীয় বলা হয়, কারণ ভাইরাসের মধ্যে কোষীয় কোনো প্রকার বস্তু থাকে না, ঠিক আছে। ভাইরাসের নিউক্লিয়াস থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, গোলজি বডি থাকে না, কিচ্ছু থাকে না, ঠিক আছে। অর্থাৎ প্রথম পয়েন্ট আসবে যে ভাইরাসের কোনো কোষীয় অঙ্গাণু বা কোষীয় বস্তু থাকে না, ঠিক আছে। সেকেন্ড তোমার পয়েন্ট আসবে যে এই ভাইরাস কি করে, ভাইরাস হচ্ছে কোষের মতো নিজে নিজে জীবন ধারণ করতে পারে, ঠিক আছে। সে কি করে, যখন সে কোনো একটা জীব কোষের ভিতরে প্রবেশ করে তখনই সে হচ্ছে তোমার বংশবৃদ্ধি করতে পারে, ঠিক আছে। তাহলে এই দুটো অপশন আসবে ভাইরাস কেন অকোষীয়। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে খ নম্বরে। পরে গ নম্বরে বলছে যে উদ্দীপকে উল্লিখিত জীবাণু চক্রটি সম্পূর্ণ ব্যাখ্যা করো। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে সিগনেট্রি সাইজন। সিগনেট্রি সাইজন এগুলো কার জীবদ্দশা দেখা যায়, এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণু জীবনচক্রে দেখা যায়। তাহলে বলছে যে এখানে সম্পূর্ণ জীবনচক্রটি ব্যাখ্যা করতে বলছে তোমাকে। আচ্ছা, তো দেখো ম্যালেরিয়া হচ্ছে দুইটা জায়গায় হচ্ছে জীবনচক্র, একটা হচ্ছে মানুষের আর একটা হচ্ছে মশকিতে, ঠিক আছে। মশকিতে তো মানসিক কি আছে, মানুষের হচ্ছে তোমার লোহিত, তোমার হচ্ছে যকৃতে আর হচ্ছে আরবিসিতে বা লোহিত রক্তনালী, ঠিক আছে। আর যকৃতে আবার দুইটা দশা, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক, ঠিক আছে। এই দুইটা এক্সো এরিথ্রোসাইটিক আর আরবিসিতে আর মশকিতে, ঠিক আছে। এখন দেখো তোমরা কি করতে পারো, এটা যদি অনেক বড় একটা প্রশ্ন হয়ে যায় তো তোমরা যেটা তোমরা করলে সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে যে এইগুলা যে জীবনচক্রে যে চিত্র দেওয়া আছে না, সুন্দর করে চিত্র তুমি দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার খুবই কম সময় লাগবে এই উত্তরটা করতে। যেহেতু তোমার বড় একটা প্রশ্ন, তুমি যদি লিখে অ্যান্সার করতে যাও অনেক সময় লাগবে, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, যকৃতে জীবনচক্রে একটা চিত্র দিতে পারো, আরবিসিতে জীবনচক্রে একটা চিত্র দিতে পারো, আর মশকিতে জীবনচক্রে একটা চিত্র দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমার খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার প্রশ্ন হচ্ছে উদ্দীপক উল্লিখিত রোগটির প্রতিকার নয় প্রতিরোধ ব্যবস্থা যথেষ্ট। এটা একটা তোমার একটা বর্ণনামূলক একটা প্রশ্ন যে ম্যালেরিয়া জীবাণু এটা হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধী যথেষ্ট। প্রতিরোধ জিনিসটা কি, প্রতিরোধ হচ্ছে যে কোনো একটা অসুখ হওয়ার আগে আমরা যে সমস্ত ব্যবস্থা নিই সেটা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা। যেমন ম্যালেরিয়ার জন্য আমরা কি প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি, তো প্রথমে কি করতে হয়, ম্যালেরিয়ার বাহক হচ্ছে অ্যানোফিলিস মশকি।
তাহলে আমরা মশাগুলো ধ্বংস করতে পারি। তো মশা কোথায় জন্ম নেয়? সাধারণত যদি কোনো জায়গায় হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যদি সেখানে পানি জমে থাকে তাহলে সেখানে মশাটি জন্ম নিতে পারে। তাহলে আমরা কি করতে পারি, আশেপাশে যদি আমাদের যদি হচ্ছে ময়লা আবর্জনা থাকে, পানি জমা থাকে, সেগুলো আমরা নষ্ট করতে পারি। ওকে, এটা গেল একটা পয়েন্ট। এরপর হচ্ছে আমরা মশা থেকে রক্ষা পাওয়ার জন্য রাতে যখন ঘুমাবো অবশ্যই মশারি টানাবো, এটা একটা করতে পারি। নেক্সট করতে পারি এই মশার যে লার্ভা আছে এগুলো ধ্বংস করার জন্য আমরা বিভিন্ন ধরনের তোমার হচ্ছে পেস্টিসাইড দিতে পারি। তো পেস্টিসাইড দিলে পরে এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই তিনটা পয়েন্টে আমরা হচ্ছে বর্ণনা করতে পারি যে হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর প্রতিরোধী যথেষ্ট। ওকে, তাহলে এবার যদি তুমি পয়েন্ট আকারে উত্তর করো তাহলে তুমি পূর্ণ পাবো। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপক দেওয়া আছে, মিতা ম্যাডাম বর্ণহীন ও বর্ণযুক্ত 2 ধরনের উদ্ভিদ দেখালেন। বৈশিষ্ট্য আলোচনার সময় তিনি বললেন নির্দিষ্ট জননাঙ্গ না থাকলেও এরা হচ্ছে যৌন অংশ নেয়। তার মানে হচ্ছে দুইটা এখানে ক্লু দেওয়া আছে। আগে আমরা উত্তর দেখে নিই। ক নম্বরে বলা আছে যে বায়ু কি? আচ্ছা, তো বায়ু হচ্ছে বায়ুর হচ্ছে 3টা বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে এখানে হচ্ছে একই জলবায়ু, একই জলবায়ু থাকতে হবে, একই ধরনের মাটি থাকতে হবে এবং একই বৈশিষ্ট্যপূর্ণ জীব থাকতে হবে। ঠিক আছে, সেটা উদ্ভিদ ও প্রাণী দ্বারা হবে। তাহলে একটা নির্দিষ্ট অঞ্চলে একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি এবং একই ধরনের জীব সম্প্রদায়কে একত্রে বলা হচ্ছে বায়ু। ঠিক আছে, এটা হচ্ছে বায়ু। বিভিন্ন ধরনের বায়ু আছে, তৃণভূমির বায়ু, সামুদ্রিক বায়ু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বায়ু। তাহলে বায়ুর সংজ্ঞা হচ্ছে একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই ধরনের জীব নিয়ে একটা অঞ্চলকে বলা হচ্ছে বায়ু। ওকে, আচ্ছা, এবার ক নম্বর প্রশ্ন হচ্ছে এক্স সিটু ও ইন সিটু বলতে কি বোঝো? আচ্ছা, এক্স সিটু কি? এক্স মানে কি? এক্স মানে হচ্ছে বাইরে। ধরো সুন্দরবন হচ্ছে একটা প্রাকৃতিক একটা পরিবেশ, এখানে হচ্ছে প্রাকৃতিকভাবে এখানে উদ্ভিদ জন্ম নেয় বা হচ্ছে প্রাণী জন্ম নেয়। তো সুন্দরবনের একটা উদ্ভিদ বা প্রাণীকে ধরো যে সুন্দরবনের আমরা একটা বাঘকে আমরা নিয়ে এসে একটা চিড়িয়াখানায় রেখে দিলাম। তাহলে কি করলাম, আমরা সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ থেকে দূরে অন্য কোনো জায়গায় নিয়ে যদি আমি এই বাঘটাকে সংরক্ষণ করি বা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করি, সেটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। ঠিক আছে, তাহলে এক্স সিটু সংরক্ষণ হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ থেকে কোনো একটা জীববৈচিত্র্যকে অন্য একটা জায়গায় সংরক্ষণ করার মানে হচ্ছে এক্স সিটু। ঠিক আছে, এক্স সিটুর উদাহরণ কি? যেমন হচ্ছে আমাদের যত বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে, সব হচ্ছে এক্স সিটু। এরপর হচ্ছে চিড়িয়াখানা, এগুলো হচ্ছে এক্স সিটু। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ইন সিটু। ইন মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে, অর্থাৎ যেখানে হচ্ছে উদ্ভিদ বা প্রাণী জন্ম নেয়, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে জীবের জন্মস্থানে যদি আমরা ওই অঞ্চলটাকে একটা হচ্ছে সংরক্ষণের এলাকা হিসেবে ঘোষণা করি, সেটাই হচ্ছে ইন সিটু। যেমন ধরো যে হচ্ছে বিভিন্ন ধরনের ইকো পার্ক। ঠিক আছে, তোমার হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক বা হচ্ছে মধুপুরের ইকো পার্ক, এই সমস্ত ইকো পার্ক কি হয়, ওখানে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী জন্ম নেয় ওই অঞ্চলটা করা হয় একটা নির্দিষ্ট সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়, সেটাকে বলা হচ্ছে ইন সিটু। অর্থাৎ ইন সিটু হচ্ছে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ বা প্রাণী যেখানে জন্ম নেয় সেখানে জীববৈচিত্র্য সংরক্ষণ করার নাম হচ্ছে ইন সিটু। ঠিক আছে, তাহলে এইভাবে সংজ্ঞা দিয়ে তুমি যদি একটা উদাহরণ দিয়ে দাও তাহলে তুমি এখানে 2 পাবে। আচ্ছা, এরপরে বলছে উদ্দীপকের বর্ণহীন উদ্ভিদের খাদ্য উপযোগী অংশের বর্ণনা দাও। আচ্ছা, তো এখানে ম্যাডাম কি করছে? ম্যাডাম হচ্ছে 2টা উদ্ভিদ দেখাইছে, একটা হচ্ছে বর্ণযুক্ত আর একটা বর্ণহীন। যেহেতু এটা বর্ণহীন বলছে, বর্ণহীনটা বর্ণহীন উদ্ভিদ বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে ছত্রাককে। ঠিক আছে, ছত্রাককে। আর বর্ণযুক্ত বোঝাচ্ছে শৈবালকে। তাহলে ছত্রাক যেহেতু এটা হচ্ছে বর্ণহীন, তো গণমায় বলছে যে এই ছত্রাকের খাদ্য উপযোগী অংশের বর্ণনা দাও। তো ছত্রাক আমরা কি খাই? ছত্রাক যেটা হচ্ছে আমরা মাশরুম নামে চিনি সেটা আমরা খাই। তো মাশরুমের কোন অংশটা আমরা খাই? তো মাশরুমের হচ্ছে 2টা অংশ, একটা হচ্ছে ফ্রুট বডি আর একটা হচ্ছে মাইসেলিয়াম। ঠিক আছে, মাটির নিচে থাকে হচ্ছে মাইসেলিয়াম আর উপরে থাকে হচ্ছে ফ্রুট বডি। তাহলে ফ্রুট বডির গঠনটাই হচ্ছে এখানে চাইছে। তাহলে ফ্রুট বডি কিভাবে দেখাবো? তাহলে আমি একটা ফ্রুট বডি দেখাচ্ছি। এটা যদি একটা ফ্রুট বডি হয়, এটা হচ্ছে একটা ফ্রুট বডি হয়, তাহলে ফ্রুট বডি কি কি অংশ আছে? এই যে সাদার মতো উপরে সাদার মতো অংশ, এটাকে বলা হয় হচ্ছে পাইলিয়াস। এটা হচ্ছে পাইলিয়াস। এরপরে এই যে ঝুলন্ত যে অংশটা, এই যে ঝুলন্ত অংশ, এটা নাম হচ্ছে গিল। এটা হচ্ছে গিল। ওকে, এরপরে দেখো এই যে
এটা হচ্ছে পুরোটা হচ্ছে স্টাইপ। স্টাইপের যে অংশটা গিলের সাথে যুক্ত থাকে বা পাইলিয়াসের সাথে যুক্ত থাকে সেটা নাম হচ্ছে অ্যানুলাস। এটা হচ্ছে অ্যানুলাস, ঠিক আছে। আর মাটির নিচে যে অংশটা এটা নাম হচ্ছে মাইসেলিয়া। যদিও শুধুমাত্র ফুটবল যেহেতু চাইছে, তার মানে একটু যদি তুমি বর্ণনা দিয়ে দাও তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। এরপরে বলছে যে নির্দিষ্ট জননাঙ্গ না থাকলে ওরা জনজন্মে অংশ নিতে পারে। এই যে দেখো এটা হচ্ছে ছত্রাক আর শৈবাল। শৈবালের কিন্তু নির্দিষ্ট কোনো, ধরো এটা হচ্ছে শৈবালের ফিলামেন্ট, এটা হচ্ছে শৈবালের একটা ফিলামেন্ট, এটা শৈবাল, এটা হচ্ছে ছত্রাক। তো শৈবাল এবং ছত্রাকের দুইজনের কিন্তু কোনো ধরনের নির্দিষ্ট কোনো জননাঙ্গ থাকে না। তো এই ছত্রাকের যে গিলের মধ্যে যে অংশগুলো থাকে এখান থেকে হচ্ছে স্পোর তৈরি হয়, যেটাকে বলা হয় ব্যাসিলিয়াল স্পোর, ঠিক আছে। আবার এই যে শৈবালের যে কোনো কোষ থেকে কিন্তু এখান থেকে স্পোর বা রেণু তৈরি হতে পারে, ঠিক আছে। তো তোমরা বইয়ের মধ্যে দেখবা যে হচ্ছে শৈবাল এবং ছত্রাকের যে জনন দেওয়া আছে সেখানে যদি তোমরা সুন্দর করে বর্ণনা দাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে ফুল মার্কস পাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের শেষ প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এখানে চলে যায়। তো 3 নম্বর প্রশ্নে বলা আছে বাংলাদেশের বিজ্ঞানীরা একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে জিএম সবজি, জিএম মানে কি, জিএম মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড, ঠিক আছে, জিএম সবজি এবং বিটি বেগুন উদ্ভাবন করেছেন। তো বলছে যে এটি একদিকে উচ্চ ফলনশীল, অন্যদিকে রোগবালাই প্রতিরোধী, মানে দুইটা এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা 3 এর ক আর খ সমাধান করে নিই। তো কতে বলা আছে ইন্টারফেরন কি। তো ইন্টারফেরন হচ্ছে একটা ক্ষুদ্র প্রোটিন, সেটা কি করে, মনে করে এটা হচ্ছে কোষ। এই কোষে হচ্ছে একটা ভাইরাস যদি আক্রমণ করে, তখন ওই কোষ থেকে খরিত হয় হচ্ছে ইন্টারফেরন। এগুলো হচ্ছে ইন্টারফেরন। এই ইন্টারফেরন খরিত হয়ে এই যে ভাইরাসটা আছে ভাইরাসটাকে মেরে ফেলে এবং ওই ভাইরাস আক্রান্ত কোষের চারপাশে যে সমস্ত ভালো কোষ থাকে এই কোষগুলোকে বাঁচাতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে ইন্টারফেরন কি করে, ইন্টারফেরন হচ্ছে ভাইরাস আক্রান্ত কোষকে হচ্ছে নষ্ট করে দেয়, প্লাস আশেপাশের কোষগুলোকে সে সংরক্ষণ করে, ঠিক আছে। এটাই হচ্ছে ইন্টারফেরন। ওকে, এরপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম বলতে কি বুঝো। তো রেস্ট্রিকশন এনজাইম কাকে বলে, যে সমস্ত এনজাইম ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ কাটতে সাহায্য করে তাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। মনে করো এটা হচ্ছে একটা প্লাজমিড, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া প্লাজমিড, ঠিক আছে। প্লাজমিডের এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদের হচ্ছে দরকার, ঠিক আছে। এই অংশটুকু আমাদের দরকার, তাহলে এইটুকু হচ্ছে আমাদের কেটে আনতে হবে। কেটে আনার জন্য একটা এনজাইম ব্যবহার করা, তার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম কাকে বলে, রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে যে এনজাইম দিয়ে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হয় তাকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। যেহেতু রেস্ট্রিকশন এনজাইম একটা বায়োলজিক্যাল একটা বস্তু এবং সেটা হচ্ছে কাটতে সাহায্য করে, এজন্য রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় হচ্ছে বায়োলজিক্যাল নাইফ, ঠিক আছে, বায়োলজিক্যাল নাইফ বলা হয়। ওকে, আচ্ছা। এরপর আসো বর্ণনা বলছে উদ্দীপকের নির্দেশিত বিশেষ প্রযুক্তির ধাপসমূহ চিত্রের সাহায্যে দেখাও। তাহলে এই যে দেখো উপরে যে তোমার ক্লু দেওয়া আছে, এটা কোন ক্লু দেওয়া আছে, এটা হচ্ছে ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তি। আচ্ছা, ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তির এখানে হচ্ছে ধাপগুলো বর্ণনা করতে বলছে। তো তুমি এটা কি করতে পারো, চিত্রের মাধ্যমে সহজে এটা বর্ণনা করতে পারো। তো প্রথমে কি করবে, তুমি মনে করো এটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে। তো এটা কোষের এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে। আবার এটা হচ্ছে একটা প্লাজমিড, ধরো প্লাজমিডের এই নির্দিষ্ট অংশগুলো আমার লাগবে, ঠিক আছে। নির্দিষ্ট অংশ লাগবে, আমরা কি করব, একটু রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। আবার এইটা এই অংশগুলো আমরা কেটে নিব। কেটে নেওয়ার পরে তাহলে এবার একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই অংশটুকু এটার মধ্যে আমরা লাগাই দিই। তাহলে আমরা কি করলাম, এটার মধ্যে এই যে অংশটুকু আমরা কেটে নিয়ে আসলাম এই অংশটুকু আমরা লাগাই দিলাম, ঠিক আছে। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। এই রিকম্বিনেন্ট ডিএনএ এটাকে রেপ্লিকেশনের জন্য বা হচ্ছে সংখ্যা বৃদ্ধির জন্য আমরা কি করব, একটা কোষের মধ্যে ব্যাকটেরিয়া কোষের মধ্যে ঢুকাই দিব। তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষের মধ্যে আমরা ঢুকাই দিলাম। এবং ব্যাকটেরিয়া কি করে বংশবৃদ্ধি করার মাধ্যমে অনেকগুলো এরকম ভাবে এটা কপি তৈরি করার পরে এই যে জিনটা যে তৈরি হলো, এই জিনটা হচ্ছে একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করবে, ঠিক আছে, যেটা আমাদের দরকার। যদি আমাদের ইনসুলিন দরকার হয় ইনসুলিন তৈরি করবে, যদি আমাদের ইন্টারফেরন দরকার হয় ইন্টারফেরন তৈরি করবে, যাই দরকার হয় না কেন এটা করবে। তাহলে এরকম ভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর
এই 4-5টা পয়েন্টের মাধ্যমে তুমি কিন্তু এই চিত্রের মাধ্যমে এটা বর্ণনা করতে পারো সহজে। ওকে, এরপর আমাদের শেষ প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য রক্ষায় উদ্যোগ নির্দেশিত প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো। দেখো আমাদের স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন ধরনের উপাদান কিন্তু ডিএনএ ধরনের প্রযুক্তির মাধ্যমে তৈরি করা যায়। যেমন হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কোন ওষুধের জন্য ব্যবহার করা হয়? ডায়াবেটিসের জন্য, তাই না? তাহলে ইনসুলিন তৈরি করা যায়। এরপর হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে ভাইরাস আক্রান্ত কোষের জন্য দরকার, তাহলে ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য ইন্টারফেরন দরকার। এরপর হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা দরকার হচ্ছে কোষের মধ্যে যদি মানে হচ্ছে আমাদের দেহে যদি রক্ত জমাট বাঁধে, সেই রক্ত জমাট বাঁধাকে গলানোর জন্য টিটিএ ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে সমস্ত উপাদান এগুলো হচ্ছে আমাদের জন্য স্বাস্থ্য সুরক্ষায় খুবই দরকার, কারণ এগুলো হচ্ছে ডিএনএ প্রযুক্তির অংশ। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের সিপি কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে